প্রথমেই আমি জিজ্ঞাসা করতে চাই, আমি বলছিলাম যে রাগ নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং রাগ কম বেশি সবার রাগ থাকে, এবং কিছু কিছু সময় রাগ অ্যাকচুয়ালি থাকা উচিত, সেটা হচ্ছে আবেগের বহিঃপ্রকাশ। কিন্তু রাগটা কোন মাত্রায় চলে গেলে সেটাকে আমরা মানসিক রোগ বলতে পারবো, সেটা দিয়ে শুরু করতে চাই। সো প্রথমত হচ্ছে রাগ একটা কমপ্লেক্স ইমোশন, খুবই জটিল ইমোশন। এটা রাগ নিয়ে অনেক ফিলোসফার অনেক কথা বলেছে যে আসলে রাগটা নৈতিক না অনৈতিক, এবং রাগ আসলে আমাদের ছোটবেলা থেকেই থাকে, ঠিক না? এটা একটা রাগ একটা খুবই কমন একটা ইমোশনাল রেসপন্স। অ্যাবসলিউটলি। যে ছোটবেলায় হয়তো বা আমি খাবার পাচ্ছি না, আমি রাগে কান্নাকাটি করছি, বা কোনো খেলনা পাচ্ছি না বাচ্চারা বাবা মার কাছে, এটা একটা ওয়ে অফ কমিউনিকেশন, যে আমি কমিউনিকেট করছি, আমি জিনিসটা শেয়ার করতে পারছি না। এটা সুন্দর বলেছেন যে ওয়ে অফ কমিউনিকেশন, এবং কমিউনিকেশনটা কোন পর্যায়ে চলে গেলে খুব অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, সেটা কমিউনিকেশনের পর্যায়ে থাকে না, অসুস্থতার পর্যায়ে চলে যায়। সো রাগের ব্যাপারটা হচ্ছে এটা একটা রেশনাল জাস্টিফিকেশন আছে, যে আমি আসলে কখন রাগ করব। বিভিন্ন মানুষ এইটার ব্যাপারে বিভিন্ন মতবাদ দিয়েছে, যে আসলে আমি আমার সিচুয়েশনটা ঠিকমতো রিড করতে পারছি কিনা, সেখানে আমি পাওয়ারলেস ফিল করছি কিনা, বা আমার যখনই আমি রাগ করবো আমার তখন মনে হবে যে না, আমার সাথে অন্যায় হচ্ছে। মেডিকেলের ভাষায় কি বলে, যে কখন আপনারা একটা মানুষকে আপনারা বলেন যে আপনার এতখানি রাগ, হয়তো বা আপনার মানসিক রোগ রয়েছে, এটা কখন বলেন? তো দেখা যাচ্ছে যে আমাদের সাইকিয়াট্রির ভাষায় সব কিছুর জন্য একটা কনসিস্টেন্সি দরকার। জি। বা দেখা যাচ্ছে যে এই রাগের জন্য যদি দেখা যায় সে তার পরিবারের মানুষজনের সঙ্গে সমস্যা, মানে তার সম্পর্ক খারাপ হচ্ছে, অথবা দেখা যাচ্ছে এই রাগের জন্য তাকে অফিস থেকে ফায়ার করা হয়েছে, অথবা কমপ্লেইন আসছে, অথবা কোনো বাচ্চা দেখা যাচ্ছে এই রাগের জন্য বন্ধু বান্ধব বানাতে পারছে না, বা টিচাররা তার ব্যাপারে কমপ্লেইন করছে। মানে নর্মাল লাইফ, একটা মানুষ নর্মাল লাইফে যেগুলো হয় সেগুলো সে ঘটাতে ব্যাহত হচ্ছে, নর্মাল লাইফে তার অস্বাভাবিক হয়ে যাচ্ছে, নর্মাল থাকছে না, তখনই আমরা বলতে পারি যে তখনই আমরা বলবো যে না, এটা অনেক দিন ধরে হচ্ছে, এটা কনসিস্টেন্ট, এটা বাসার ভিতর, বাসার বাইরে, মানে কাজের ক্ষেত্রেও সে এই ধরনের সব জায়গায় ডিস্টার্ব করছে। এবং এটা একটা অনেক ক্ষেত্রেই বলা হয় ইটস আমরা তো আসলে সবসময় বলি রাগ কন্ট্রোল করো, রাগ কন্ট্রোল করো, বিকজ ইটস আ টক্সিক ট্রেট। আর কিন্তু দেখা যাচ্ছে আমরা রাগ করা কিছু কিছু জায়গায় আসলে দরকার, অবশ্যই অ্যাবসলিউটলি। আমি আপনার কাছে ফিরে আসবো, রাগ করা আসলে কিছু কিছু সময় দরকার। বাট আমাদের কাছে একটা ফোন আছে। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কুষ্টিয়া থেকে বলছি, যে বেশি কথা বললে আবার মাথায় যন্ত্রণা করে সবসময়। বেশি কথা বললে মাথায় যন্ত্রণা করে, আপনি কি কিছু জিজ্ঞাসা করতে চান কিনা? বেশি কথা বললে বলতে আপনি কি সবসময় বেশি কথা বলেন, বা সবসময় কি মাথায় যন্ত্রণা করে? হ্যাঁ, সবসময় যন্ত্রণা করে, কোনো সময় যন্ত্রণা কমে না মাথায়। আচ্ছা, বেশি কথা বলে এটা কার কমপ্লেইন, আপনার না আপনার পরিবারের লোকদের? যে না, আমার। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় যে হ্যাঁ, এই ব্যাপারগুলো সম্বন্ধে হঠাৎ করে আমি একটা কনক্লুশন দিতে পারবো না, কিন্তু আমার মনে হয় আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আশেপাশের কোনো যদি ভালো মেডিকেল কলেজ থাকে যেখানে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, নিউরোলজিস্টের কাছে যেতে পারেন যদি মাথার ব্যথার প্রবলেম হয়, সেক্ষেত্রে এটা করা যাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমাদের সব নিউরোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্ট একসাথে নিউরোসাইকিয়াট্রিক এলিমেন্টস গুলাই অ্যাসেস করে। বাট এই ধরনের কমপ্লেইন যেখানে উনি শুধুমাত্র বলছে কথা বলার জন্য তার মাথা ব্যথা করছে, মাথা ব্যথার সাথে দেখা যাবে যে এখানে আসলে আদার অ্যাসোসিয়েটেড সিমটমও থাকে, দেখা যাবে যে এখানে চোখের সমস্যা আছে কিনা, অথবা মাথা ব্যথা কখন বাড়ছে, মাথা ব্যথা কখন কমছে, সেই জিনিসগুলো অ্যাসেসমেন্ট করার পরেই আসলে একটা কনক্লুশন দেওয়া যাবে যে না, এটাই সমস্যা। জি জি, অবশ্যই। দর্শক, আপনি শুনলেন ডাক্তার মোহাম্মদ জহুরুদ্দি আদম, তিনি যে কি বললেন, যে আপনি একজন নিউরোসাইকিয়াট্রি তার কাছেও যেতে পারেন, বা নিউরোলজিস্টের কাছেও যেতে পারেন, এবং সেই ক্ষেত্রে উনি আপনাকে অ্যাকচুয়ালি সব কিছু অ্যাসেস করে তারপরে বলতে পারবে। এবং হয় কিন্তু আমাদের এরকম সময়, ইনফ্যাক্ট আমি আমার কথা যদি বলি, মাঝে মাঝে যখন খুব কাজের প্রেশার থাকে তখন দেখা যায় কি যে কথা বলতে হচ্ছে এবং কাজের প্রেশার কোনোভাবে থামছে না, তখন কিন্তু মাথায় এসে অ্যাটাক করে। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় পার্ট অফ লাইফ, রাইট? ইটস পার্ট অফ লাইফ। স্ট্রেস, কোপিং, স্ট্রেসের সাথে অ্যাডজাস্ট করা, ইটস আ পার্ট অফ লাইফ। সো একটা তো হচ্ছে বিং কমফোর্টেবল হওয়া, তো কমফোর্টেবল হওয়াই যায়, বাট অ্যাজ আ ওয়ার্কিং ওম্যান, এই সময়ের মধ্যেও কিন্তু আমাদেরকে কাজ করতে হচ্ছে, আমাদের কিন্তু কাজ থেমে নেই। সো এরকম একটা স্ট্রেস নিয়ে যেখানে আমি আমাকে কাজ আগে যেতে হবে এবং আমাকে সবসময় আমার শিডিউলটা ঠিক রাখতে হবে,
সো কাজের প্রেসারে দেখা যায় খাওয়া দাওয়া বাদ হয়ে যাচ্ছে, কাজের প্রেসারে দেখা যায় যে নিয়মের যখন একটা ঘাটতি হয় তখন দেখা যায় কি, এবং খাওয়া দাওয়ারও ঘাটতি হয়, একটা নিয়মের ঘাটতি, তখন মাথা ব্যথা হতে পারে। দেখা যায় যে অনেক সময় মানুষ এত ওয়ার্কড আউট থাকে, যে ইমোশনাল বার্ন আউট থাকে, ঘুমের সমস্যা থাকে, দেখা যাচ্ছে ঠিকমতো ঘুমাতে পারছে না, ঠিকমতো রুটিন মতো খেতে পারছে না, অথবা সোশ্যাল লাইফ। আমি আপনার কাছে আবারও ফিরে আসবো ডক্টর মোহাম্মদ জুর্দি আদম। আমরা আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি ম্যাম, আমি আকবর আলী ঝিনাইদহ থেকে বলছিলাম। ভালো আছেন ম্যাম? জি ভালো, আপনি ভালো আছেন? আপনি মনে হয় আগের দিনও ফোন দিয়েছিলেন একদিন, বলুন কি সমস্যা? জি ম্যাম, আমি একটু জানতে চাই, আমি ওই যে ঢাকা থেকে ইসিপ্রাম 10 সকালে একটা ভক্সামিন আর হচ্ছে প্রোপানল খাচ্ছিলাম। হ্যাঁ, আমার এই যে ফলো আপ দিল 3 মাস পরে গেলাম, এখন আমি ঠিকই আছি, কিন্তু আমি এবারে অর্থনৈতিক সমস্যার কারণে যশোরে গেলাম। যশোরে থেকে ওনার ওই মনোরোগের ডাক্তার আমার ইসিপ্রাম 10 দিয়েছে, সকালে একটা রাত্রে একটা। আপনি একটু আকবর আলী, আপনি একটু তার আগে একটু আমাদের এখানে সাইকিয়াট্রিস্ট রয়েছেন মোহাম্মদ জুর্দি আদম, তাকে একটু বলবেন আপনার কি ধরনের সমস্যা, একটু আগে একটু যদি একটু বলে নিতেন ওনার বুঝতে সুবিধা হতো। জি ম্যাম, জি আমার সমস্যা হচ্ছে আমার কিছু ভালো লাগে না, মানে কোনো কাজে আনন্দ পাইনি, আর আবার হচ্ছে আমার ছুটি বায়ুর সমস্যা, মন ছোট হয়ে আছে, মনে হয় আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, আর মানে কোনো কাজ আমি এনজয় করিনি বা ভালো লাগে না, সবকিছু অন্যরকম লাগে, মানে মনে হয় আমার দ্বারা কিছু হবে না, এমন হয়। জি, তার মানে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হয়তো বা এটা ডাক্তার ভালো, সাইকিয়াট্রিস্ট উনি ভালো বলতে পারবেন। তারপরে ওনাকে একটু জানাবেন কতদিন ধরে এই সমস্যা আপনি ভুগছেন, এবং আপনি তো ফলো আপ করছেন, একটু বলবেন। জি ম্যাম, আমি অনেকদিন ধরে ওই জিনাত লাইলা ম্যাডাম এই সমস্ত ওষুধগুলো খেয়ে আসি, বুঝেছেন? ওষুধ খেয়ে খুবই ভালো আছি, কিন্তু মাঝখানে ওষুধ বাদ দিয়ে খারাপ হয়ে গেলাম, এখন আবার শুরু করেছি, ভালো আছি। তা আমি এই আর আমার আর একটা ওষুধ দিয়েছে আপনার এরিপ্রাজল 5, এটা সকালে। জি, আপনি কিছু বলছেন? ঠিক আছে, ইন্ডেভার 10 সকালে একটা রাত্রে একটা। আমি আবার 3 মাস পর ফলো আপ দিয়েছি। আমি জানতে চাই ওষুধগুলো কি শুরু করব, মানে স্যারের কাছে একটু বিস্তারিত জানতে চাই। আচ্ছা, উনি যে সমস্যার কথা বলছে, এটা যে উনি যিনি ডক্টরকে দেখাচ্ছে উনি এক্সেলেন্ট ফিজিশিয়ান, সো উনি ওসিডির কথা বলছে। আমি এই রাগের মধ্যে এটা বলতে চাই যে হ্যাঁ, এই যে উনি যে আমরা যেহেতু রাগের টপিকে আছি, ওসিডিতেও কিন্তু এরকম ইরিটেবিলিটি থাকে, ঠিক আছে, বিং পারফেক্ট ইউ নো, অবসেসিভ থিঙ্কিং। সো উনার যে সমস্যাটা সেটা হচ্ছে ওসিডিতে যেটা আমরা বলি যে দেখা যায় যে যাদের এরকম অবসেসিভ থিঙ্কিং থাকে, উনার ক্ষেত্রে অবসেসিভ থিঙ্কিং প্লাস উনার মুড ডিস্টারবেন্সও আছে, উনি লো ফিল করে, উনি ওয়ার্কলেস ফিল করে, এই জিনিসগুলো বললো। তো দেখা যায় যে ওষুধ খাওয়া বা কাউন্সেলিং বা ইন্টারভেনশনের সাথে সাথে কিছুটা বেটার ফিল করে, বাট এটা আসলে বইয়ের ভাষায় এভাবে বলা যে এটা ওয়্যাক্সিং অ্যান্ড উইনিং কোর্স, যে ওষুধ খেলাম, ইন্টারভেনশন নিলাম, ভালো আছি, তারপর যদি আমার সাপোর্টগুলো আবার একটু এদিক ওদিক হয়ে যায় বা আমার কোনো কারণে মেন্টাল স্ট্রেস আসে বা আমার যদি কোনো ট্রিগার ফ্যাক্টর থাকে যেটা আমার অবসেসিভ থিঙ্কিং আবার বাড়ায় দেয়, তাহলে আমার আবার এই জিনিসগুলো আসতে পারে বা এই সিমটমসগুলো আবার রিল্যাপস করতে পারে। সো আমি অবশ্যই ওনাকে বলবো যে কখনোই ডক্টরের পরামর্শ ব্যতীত আবার ওষুধ একা একা শুরু করা যাবে না, কারণ কিছু কিছু ওষুধ আমরা আস্তে আস্তে শুরু করি, হঠাৎ করে সব ওষুধ নেওয়া যাবে না, এটা আসলে পেশেন্ট টলারেটও করতে পারবে না। সেক্ষেত্রে ওষুধের মাত্রাও থাকে, ডোজের মাত্রাও তো থাকে, হ্যাঁ ডোজের মাত্রা থাকবে, তো আমরা সবসময় আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করি। বা আসলে নতুন সিমটমের রিল্যাপস হচ্ছে, উনি আসলে যেটা করা উচিত আবার ডক্টরের কাছে গিয়ে, ডক্টরের কাছে গিয়েছে, গিয়ে ওনাকে বললো যে আবার কিছু নতুন নতুন ওষুধ দিয়েছে, তো ডেফিনেটলি আমি বলবো কি আকবর আলী সাহেব, আপনার সেই ওষুধগুলো ডক্টরের পরামর্শ যদি আপনাকে দিয়ে থাকে সেই ওষুধগুলো অবশ্যই ফলো করতে। এবং আপনি একটু আগে যে বললেন আপনি ফলো আপ করেননি, মাঝখানে শরীর খারাপ হয়েছিল, ফলো আপ করেননি, এটা একেবারেই করা যাবে না, বিশেষ করে মানসিক সমস্যার ক্ষেত্রে আপনার কিন্তু ফলো আপ অবশ্যই করতে হবে। এবং আপনি ফলো আপের একটা বড় ব্যাপার হচ্ছে এরকম যে যদি ফলো আপ মেনটেন করা যায় তাহলে দেখা যায় যে পেশেন্ট যখন ভালো থাকে তখন কিন্তু হঠাৎ করে ওষুধ বন্ধ না করে বা কিছুটা অ্যাসেস করে আমরা বুঝতে পারি যে কোন ওষুধটা আগে বন্ধ করা যাবে, ডোজ আস্তে আস্তে কমানো যাবে। সো ফলো আপটা আসলে খুবই ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আপনি যেটা ওনার ওসিডির কথা বললেন, ডিপ্রেশনের কথা বললেন, আপনি কি ওনাকে বলবেন যে ওনার কি কাউন্সেলিংও করা উচিত নাকি মেডিকেশন ইজ এনাফ? এক্স্যাক্টলি। সো ওসিডির ক্ষেত্রে বা ডিপ্রেশনের ক্ষেত্রে আমি গেস করে নিচ্ছি ওনার ডেফিনেটলি সিভিয়ার ডিপ্রেসিভ ডিসঅর্ডার আছে, অথবা ওসিডি হলেও সেটা একটু হয়তো বা সিভিয়ার।
সো এরকম ক্ষেত্রে বেশিরভাগ সময়ই মেডিসিন, বিভিন্ন স্টাডিতে দেখা গেছে মেডিসিন আর কেউ যদি কাউন্সেলিং বা ওসিডি বেসড কাউন্সেলিং যেটা ইআরপি বলি, সেটা যদি কেউ একসাথে নেয় সেটার রেজাল্ট সবচেয়ে বেশি ভালো, rather than only counseling or only medication. So definitely যদি দেখা যায় যে আমরা একসাথে দুটো কন্টিনিউ করি তাহলে দেখা যায় সেটা রেজাল্ট সবচেয়ে ভালো হয়। অ্যাবসলিউটলি। সো আকবর আলী সাহেব, আপনার জন্য পরামর্শ এটাই থাকবে, আপনার যে এখনকার যে ডক্টর রয়েছে তার সাথে আপনি কথা বলবেন এবং কথা বলে তাকে জানাবেন। আপনি যদি কাউন্সেলিং না নিয়ে থাকেন তাকে জিজ্ঞাসা করবেন আপনার কাউন্সেলিং নেওয়া দরকার হবে কিনা, বিকজ আজকে এখানে আমাদের যে ডক্টর আছে, আমাদের সবসময় যিনি থাকেন প্রত্যেকেই বলে যে ফুল কিন্তু অ্যাসেস না করে একটা রোগী কিন্তু ঠাস করে বলা যায় না যে কি করতে হবে। আমরা প্রাইমারিলি কিছু বেসিক ধারণা আপনাকে দিতে পারি। সো ধন্যবাদ আপনার ফোনের জন্য। আমাদের এর সাথে আরও একজন কলার আছে, তার কাছে আমরা চলে যাচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া ইসলাম। জি বলুন, কি ধরনের সমস্যা ফেস করছেন এবং কোথা থেকে বলছেন? আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে মোহাম্মদ ইব্রাহিম আলী বলছিলাম। জি। তো আমার একটা মানসিক সমস্যা, সেটা হচ্ছে যে মানে আমি লেখাপড়া করি প্লাস কাজ করি ইলেকট্রনিক। জি। এবং আমি আমাদের চাঁপাইনবাবগঞ্জের সেই সমাজে মানে কোরিয়ান ভাষা শিক্ষার জন্য আমি একই সমাজে অ্যাপ্লাই মানে করি। দিনের কাজ এবং রাত্রে বেলা আমার একাডেমিক লেখাপড়া অনার্সে এবং ওই কোরিয়ান লেখাপড়া এভাবে প্রায় 6 মাস চলে। যার ফলে আমার মাথার মধ্যে এক ধরনের ব্যথা শুরু হয়, পেন, প্রচুর ব্যথা। কোনোভাবে এই ব্যথা মানে দূর করা সম্ভব হচ্ছিল না। বিশেষজ্ঞ ডাক্তারের ওষুধ সেবন করার পরও সম্ভব হচ্ছিল না মাথা ব্যথা দূর করা। পরবর্তীতে আমার জেলা সদর হসপিটালে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার মাথা ব্যথাটা দূর হয়েছে, কিন্তু মানে মাঝে মধ্যেই মাথার ভিতর আমার কেমন করে, আমার ভালো লাগে না, অস্বস্তিকর লাগে। এবং ডাক্তার আমাকে ঔষধ হিসেবে ইনডেভার 20 এবং ট্রিপটিন 25 6 মাস সেবন করতে বলেছে। কিন্তু প্রায় 3.5 মাস ওষুধটার আমার মেয়াদ চলছে, কিন্তু আমি এখনো মনে হচ্ছে পুরোপুরি সুস্থ হতে পারছি না। আমি যখন কোনো কাজ করছি, মানে আমি ইলেকট্রনিক কাজের সাথে জড়িত, তো মাথার উপর আমার চাপ আসছে, তখন সমস্যা অনুভব মানে হচ্ছে আমার। এই বিষয়টা আসলে কি করণীয় এখন আমার? ইব্রাহিম আলী সাহেব, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। আপনার যে মাথা ব্যথার কথা বলছেন, বাট প্রথমে আপনি কেন বললেন যে আপনার মানসিক সমস্যা? এটা কি কোনো ডক্টর আপনাকে বলেছে? না, আমাকে কোনো ডক্টর বলেনি। আমার মনে হচ্ছে যে আমার কেমন মাথার ভিতরে পড়ছে, কেমন একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, মাথার মধ্যে সমস্যা আর মানসিক সমস্যা অ্যাকচুয়ালি ডিফারেন্ট জিনিস। আপনি কিছু বলতে চান কিনা? আমরা কমনলি কিন্তু সাইকিয়াট্রিক আউটডোরে মাথা ব্যথা কমপ্লেইন পাই। আচ্ছা। সো মাথা ব্যথা কমনলি আউটডোরে যেরকম পাওয়া যায়, তাদের মধ্যে একটা বড় পার্সেন্টেজ হচ্ছে টেনশন টাইপ হেডেক। দেখবেন ডক্টর লিখে রাখবে TTH। সো উনি নিজেও বুঝতে পারছে যে উনি যখন স্ট্রেস বেশি নেয় ওনার মাথা ব্যথাটা তখন করে। জি। সো দেখা যাচ্ছে যে আমরা সবসময় হেডেক অ্যাসেসমেন্ট করার জন্য বা মাথা ব্যথা অ্যাসেসমেন্ট করার জন্য অনেক ধরনের কোয়েশ্চেন করি। যদি দেখা যায় যে প্রথম সিটিং হয় অথবা প্রথমবার আসে, তখন দেখা যায় যে আমরা কিছু রিলেটেড ইনভেস্টিগেশনও করি। কিন্তু যদি টেনশন টাইপ হেডেক হয় তাহলে আসলে সবচেয়ে ভালো কাজ করে, উনি যে ওষুধগুলো খাচ্ছে সেগুলো ঠিক আছে, বাট এখন আরও নিউয়ার জেনারেশন ওষুধ মেডিকেশন আছে যেগুলো দিলে মনে হয় উনি আরেকটু বেটার ফিল করবে। সো আমি ওনাকে সাজেস্ট করব যে কোনো সাইকিয়াট্রিস্ট দেখানোর জন্য বা কোনো নিউরোলজিস্ট দেখানোর জন্য। বাট সাইকিয়াট্রিস্ট, আমি যেহেতু উনি অলরেডি ট্রিপটিন পাচ্ছে, উইচ ইজ আ সাইকিয়াট্রিক মেডিকেশন, উনি ডেফিনেটলি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে আরেকটু ভালো হেল্প নিতে পারে। এটা একটা সোমাটিক কমপ্লেন অ্যাকচুয়ালি, মানে টেনশন টাইপ হেডেক। সো আমরা যেটা হয়, আচ্ছা সোমাটিক কেন বলছি, যে উনি এটা বলছে যে ওনার জীবনে অনেক ধরনের টেনশন আছে, ওনাকে কোরিয়ান ভাষা শিখতে হচ্ছে, ওনাকে কাজ করতে হচ্ছে। সো সোমাটিক কমপ্লেন হচ্ছে এরকম যে আমি জানি আমার কষ্ট হচ্ছে, বাট আমি এটা কাউকে বুঝাতে পারছি না। এখন বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ফর ইনস্টেন্স একটা বাচ্চা স্কুলে যেতে চাচ্ছে না বিকজ ওর ফ্রেন্ডদেরকে দ্বারা হয়তো বা বুলিড হচ্ছে, অথবা তার পড়াশোনা ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারছে না। দেখুন, সে তার মাকে কি বলবে, পরের দিন সকালবেলা বলছে, সেটা ওইটা বলতে পারবে না যে আই গেট বুলিড, অর আমার টিচারটাকে পছন্দ না, অথবা সে অ্যাডজাস্ট করতে পারছে না। ইটস ভেরি হার্ড টু এক্সপ্লেইন, বাট হোয়াট ইজ ইজিয়ার টু এক্সপ্লেইন, এবং সে হয়তো পেশেন্ট তখন ফিজিক্যালিও ফিল করে। বাচ্চারা সাধারণত কি বলে যে আমার পেটে ব্যথা করছে, আমি যাব না।
বা আমার মাথা ব্যথা করছে আমি যাব না। সো ইটস আ সোম্যাটিক কমপ্লেইন। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন বেশিরভাগ যাদের এই টাইপের সমস্যা আছে তারা এক্সপ্লেইন করতে পারে না। এক্সপ্লেইন ইজ ফিজিক্যাল সিম্পটমস ইজ ইজিয়ার টু এক্সপ্লেইন, ঠিক না? ইজিয়ার টু এক্সপ্লেইন এবং পেশেন্ট সেটা ফিল করে। বিকজ কেউ যদি সবসময় স্ট্রেসে থাকে, সে সবসময় সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির মধ্যে আছে। আমার সবসময় বুক ধরপড় পড়ছে, ঠিক আছে? আমি যদি স্ট্রেসে থাকি, আমি সবসময় আমার স্লিপ ডিস্টারবেন্স হচ্ছে, আমার সবসময় মাই হার্ট ইজ রেসিং, আমার খাবারের বদহজম হচ্ছে। তো আমি তখন যদি আমার এরকম সবসময় রেসিং হার্ট থাকে, তাহলে আমি ফিল করবো আমার ব্রেথলেসনেস, ঠিক না? আমার কাছে মনে হবে যে আমার মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে। তখন আমি ইজিলি এক্সপ্লেইন করতে পারবো, রাদার দেন যে না আমার এত কষ্ট জীবনে, আমি তো আসলে নিতে পারতেছি না। সো ইটস আ মোর অফ আ ক্রাইং আউট ফর হেল্প। আচ্ছা, আমরা একটু কিছু বলছিলাম, আমাদের একটা ফোন এসেছিল যে মাথা ব্যথা এবং মাথা ব্যথা, আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম মাথা ব্যথা কি আপনার, কেন আপনার মনে হলো আপনার মাথা ব্যথা এটা আপনার মানসিক সমস্যার কারণ হতে পারে? মাথা ব্যথা কি আসলেই কোনো মানসিক সমস্যার কারণ বা হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। ওই যেটা বললাম যে টেনশন টাইপ হেডেক, ইটস আ পার্ট অফ সাইকিয়াট্রিক প্রবলেম। এবং সোমাটিক সিমটম ডিসঅর্ডার, এটাও একটা ডিসঅর্ডার যেটা সাইকিয়াট্রিতে বা মানসিক রোগের সাথে রিলেটেড, সেটার জন্য কিন্তু মাথা ব্যথা। লক্ষণগুলো কি কি হতে পারে, কি দেখলে আমরা বুঝতে পারবো? টেনশন তো মনে করেন কম বেশি এখনকার আমাদের লাইফে সবারই আছে। এবং আমি বলবো যে আমি যদি 10 বছর আগে বা 15 বছর আগে তুলনায় বলি, আমি যদি আমার বাবা আমাদের তুলনায় বলি, আমাদের জেনারেশনের কথা বলি, আমরা বলবো কি আমাদের জেনারেশনে কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, অনেক বেশি টেনশন, অনেক বেশি ওসিডিও যদি বলি, কিছু কিছু ক্ষেত্রে আমি এত ফোন শুনি, মানে যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অনেক কিছু এরকম সমস্যার মধ্যে আছি। সেক্ষেত্রে কি বলবেন? সো একটা হচ্ছে যে হ্যাঁ, আগের জেনারেশনের চেয়ে কেন আপনি এখন বেশি শুনছেন বা কেন আমরা এখন বেশি শুনছি, বিকজ আমরা এখন মোর অ্যাওয়্যার অ্যাবাউট আওয়ার মেন্টাল স্টেট। ইটস ভেরি মাচ ট্রু। অ্যান্ড যে আমরা আসলেও বুঝতে পারি যে আমার সাথে আসলে কি হচ্ছে। সো আমাদের এখন লার্নিং আছে, আমাদের এখন সেই আমরা জানি যে আমাদের এই সমস্যা হচ্ছে, যেটা আগেকার দিনের মানুষ কিন্তু, বা আমাদের প্রিভিয়াসলি জেনারেশনের কথা বলি, তারা কিন্তু ভাবে বুঝতে পারতো না। দেখা যেত যে তাদের মধ্যে তারা অনেক মিথস, বা দেখা যেত যে আমি আরো আপনাকে একটা স্পেসিফিক কোয়েশ্চেন করি। আমাদের একটু আগে একটা মহিলা ফোন দিয়েছিল, তিনি বলছিলেন যে তার মাথা একটু বেশি কথা বললে তার মাথা ব্যথা করে। এইটাও কি একটা মানসিক সমস্যার কারণ হতে পারে কিনা, এবং তার কি নিউরোলজিস্ট ছাড়া তার কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত কিনা? সো মাথা ব্যথা রিলেটেড যারা সমস্যা নিয়ে আসে না, তারা বেশিরভাগ সময় তাদের প্রথম যে এক্সপোজারটা হয় টু ডক্টরস, আসলে নিউরোলজিস্টই থাকে, নিউরোলজিস্ট বা মেডিসিন স্পেশালিস্ট। এবং দেখা যায় যে ইনিশিয়াল অ্যাসেসমেন্টের পর দেখা যাচ্ছে যে ইনিশিয়াল হিস্ট্রি টেকিং অথবা রিলেভেন্ট ইনভেস্টিগেশন করার পর যখন দেখা যায় যে এই মাথা ব্যথাটার সাথে তার স্ট্রেস রিলেটেড, স্লিপ রিলেটেড, তখন দেখা যায় যে বলা হয় যে না, এটার সাথে হয়তো বা সাইকিয়াট্রিক এলিমেন্টটি বা সাইকিয়াট্রিক রিলেটেড ইস্যুজি হতে পারে, যে না এটা আসলে পুরোপুরি ফিজিক্যাল কোনো কারণে হচ্ছে না, এটা আসলে তার স্ট্রেসের জন্য হচ্ছে। এবং আমাদের সাইকিয়াট্রিতে কিন্তু আমরা আউটডোরে এই যে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা বা ফ্যাটিগ বা অস্থিরতা, বেশিরভাগ সময় কিন্তু পেশেন্ট কিন্তু এসে বলে না যে ডক্টর আমার ডিপ্রেশন আছে, বলে এখন অনেকেই বলে, বা ডক্টর আমার ওসিডি আছে, মানে বিভিন্ন সিম্পটমের কথা বলে। হ্যাঁ, ডেফিনেটলি। আমরা সিম্পটম বা এরকম আরো অন্য কিছু নিয়ে আপনার কাছে ফিরে আসবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি মতিঝিল থেকে বলছি। আমার বাচ্চার বিষয়ে কথা বলবো। জি, প্লিজ বলুন। আমার বাচ্চার বয়স হচ্ছে এখন 17 বছর। তো 3.5 বছর থেকে তার সিমটম কি আছে? কিডনি সমস্যা, নেফ্রোটিক সিনড্রোম। এটা বাচ্চা। হ্যাঁ, আচ্ছা। আমি হচ্ছে ডাক্তার খানিক থেকে দেখাচ্ছি, শিশু হসপিটালে ডাক্তার। উনি এখন বসেন নিচে। জি, বলুন, সমস্যাটার কথা বললেই হবে। জি জি জি, সমস্যাটার কথা বলুন। জি জি ম্যাডাম, এখন হচ্ছে যে ও সমস্যা অনেক রেগে যায়, অনেক রাগ করে। আমি তার মা আর কি, আমার উপর অনেক সমস্যা, খুব চড়াও হয়ে আমার মারপিট করে, আর মাথায় চুলগুলো সব উঠাই চলতেছে। মানে এরকম ওর ওষুধ দিলে সবগুলো ওষুধ প্রায় শেষ, গ্যাসের সিমটমে। কিছু ওষুধ চলছে, তার প্রেশার ওষুধ চলছে আর মোনা, এই দুইটা চলছে বর্তমানে। তার এত বিগত 12-13 বছর তার একটাই ওষুধ চলছে। তো সে এখন খুব রেগে যায়, আমার প্রতি খুব রাগ, মানে এগুলো আর কি। এটা এখন ম্যাডাম আমাকে ডাক্তার বলছিলেন, স্যার বলছিলেন আমাকে সাইকোলজি ডাক্তার দেখাইছি। তো আসলে আমি বুঝতে পারিনি, আমি নাকি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছিলাম আমার শান্তিনগরে, আমার বাসার পাশে। তো ওখানে নিয়ে যাওয়ার পর উনি আমাকে কিছু ওষুধ আমাকে দিলেন।
তো আমি পরে আবার স্যারের কাছ থেকে জানতে চাইলাম, প্রেসক্রিপশনটা নিয়ে আমি বললাম যে স্যার উনি তো আমাকে ওষুধ দিয়ে দিলেন। তো স্যার আমাকে বললেন না, এটা তো সাইকিয়াট্রিস্ট না, সাইকোলজিক্যাল ডাক্তার দেখাইতে হবে। তো ম্যাডাম আমি আর ওষুধ দিয়ে ওকে খাওয়াচ্ছি না। তো এখন হচ্ছে যে আমি আসলে কি করতে পারি একটু জানতে চাচ্ছিলাম যে আমি কি ওকে সাইকোলজিক্যাল ডাক্তার দেখাবো নাকি আমি কি বলে যে কাউন্সিলিং করাবো আমার এটা ম্যাডাম এই কথাটা আমি জানতে চাচ্ছিলাম যে বিগত ওষুধ খাওয়ানোর ফলে কি সেরকম বেড়ে যায়? তার কিছু একটু সমস্যা আছে, আপনি বুঝতে পারছেন যে ওর বয়সন্ধিকালটা প্রায় শেষ, তার যেহেতু 17 বছর হয়ে গেছে। বয়সন্ধিকাল শেষ না, এই সময়টা তো আমি বলবো যে খুবই একেবারে একটা মেইন সময়, 16-17 বছর বয়স, তাই না? 17-18 পর্যন্ত একেবারে মানুষের পার্সোনালিটি বিল্ড হয়, তার বিভিন্ন ক্ষোভ থাকে, সে অনেক কিছু এক্সপ্লোর করতে চায়। আমার মনে হয় ওটা আপনার তো ভালো করে দেখতেই হবে। এবং অ্যাকচুয়ালি আমাদের সাথে সাইকিয়াট্রিস্ট উনি রয়েছেন, ডাক্তার জুড়দি, আপনি যদি একটু বলতেন। সো এই বয়সে রাগের যে ব্যাপারটা বা এটা নর্মাল, বাট দেখা যায় যে উনার ক্ষেত্রে উনি ডেফিনেটলি সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে বা ডক্টরদের কাছে যাচ্ছে বিকজ ইটস অ্যান ইস্যু। সাইকিয়াট্রিস্টের কাছে যায়নি এখনো, উনাকে যেতে বলেছে, উনি এখনো যায়নি। উনি ওইটাই জিজ্ঞাসা করছে আমি যাব কিনা। হ্যাঁ, ডেফিনেটলি এরকম দেখা যাচ্ছে যে এরকম বয়সের যাদের আসলে উনি ডক্টরের কাছে যাচ্ছে বা ডক্টরের কাছে মানে উনি হেল্পলেস ফিল করে আমাদের কাছে ফোন দিয়েছে, ঠিক না? বিকজ দ্য ইস্যু ইজ নট অনলি অ্যাঙ্গার, ইটস অলসো দেখা যাচ্ছে যে হয়তো বা এপিসোডিক ট্যান্ট্রাম থাকে, এপিসোডিক সিভিয়ার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকে। তো নেফ্রোটিক সিনড্রোমে আমরা সাধারণত কিছু কিছু ওষুধ দিই, স্টেরয়েড বেস ওষুধ থাকতে পারে, সেই ক্ষেত্রে মানুষের মুড ডিস্টারবেন্স হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে এটা এরকম হতে পারে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ওনার ক্ষেত্রে এটাও হতে পারে, আসলে এটার জন্য প্রপার অ্যাসেসমেন্ট লাগবে, যেটা একজন সাইকিয়াট্রিস্ট ভালো করতে পারবে যে এটা আসলে বিহেভিয়ারাল ডিস্টারবেন্স কিনা। এই যে রাগের ব্যাপারে, বাচ্চাদের ক্ষেত্রে রাগের ব্যাপারে বা ডিসওবিডিয়েন্সের ব্যাপারে আমরা যেটাকে বলি বাচ্চাদের ক্ষেত্রে বিহেভিয়ারাল ডিস্টারবেন্স হচ্ছে একটা বড় ইস্যু। আমরা কিন্তু আউটডোরে এরকম পেশেন্ট অনেক পাই যে কথা শুনছে না, লেখাপড়া করছে না, স্কুল ফাঁকি দিচ্ছে, ঠিক আছে, অনেক মোবাইল ইউজ করছে। সো এই ধরনের প্রবলেম ওনার যেহেতু এখন বাচ্চা যেহেতু বয়স এখন 17 দিকে, সো আমরা এরকম সাধারণ ওডিডি অথবা কন্ডাক্ট ডিসঅর্ডার এরকম বলতে পারি, যেখানে আসলে পেশেন্টের দেখা যাচ্ছে যে অন্য কোনো সমস্যা নেই, বাট রাগ, লেখাপড়া না করা, স্কুল না যাওয়া বা এই সমস্যাগুলো বেশি, এবং বাসার মানুষজন এখন সেটা ম্যানেজ করতে পারছে না। এখন এই মুড ডিস্টারবেন্স, প্রফেশনাল হেল্প লাগবে ডেফিনেটলি। এই মুড ডিস্টারবেন্সটা তার কি কি কারণে হচ্ছে, ফ্যামিলির কোনো রিজনে হচ্ছে কিনা, ওষুধের কোনো রিজনে হচ্ছে কিনা, ডেফিনেটলি অ্যাসেস করতে হবে। জি দর্শক, আমি আপনাকে বলতে চাই, আপনি যে একটা কোশ্চেন, স্পেসিফিক কোশ্চেন করেছিলেন, আপনি কি ডক্টরের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন কিনা বা সাইকোলজিস্টের কাছে যাবেন কিনা, আমি এখানে একটু ছোট্ট একটা ডিফারেন্স আপনাদের দর্শক আপনাদের জন্য জানিয়ে রাখতে চাই। সাইকোলজিস্ট হচ্ছে তারা যারা কাউন্সেলিং করে নর্মালি, এবং সাইকিয়াট্রিস্ট হচ্ছে তারা মেডিকেশনও দিতে পারে, ওষুধও দিতে পারে বা কাউন্সেলিংও করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে, যার 17 বছর বয়স, তাকে সাইকিয়াট্রিস্টের কাছে আগে নিয়ে যাওয়ার পরে একজন সাইকিয়াট্রিস্ট ডিসাইড করবে তার কাউন্সেলিং লাগবে কিনা। সো অবশ্যই আপনাকে আপনার ডাক্তার যেভাবে বলেছে একজন সাইকিয়াট্রিস্টের কাছে অবশ্যই আপনি দেখান, আর দেরি করবেন না। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? টেলিভিশনের ভলিউম মিউট করতে হবে দর্শক, টেলিভিশনের ভলিউম মিউট করতে হবে প্লিজ। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আসসালাম। আমি খুলনা থেকে বলছি, নুসরাত। আমার বেবি হওয়ার পরে আমার আগে থেকে রাগ ছিল, দেন আমার যখন বেবি হয় তখন বেশ ভালোই কাটতেছিল, কিন্তু হঠাৎ করে আমার রাগটা অনেক বেশি বেড়ে যায়, আমার মানে আমি বেশি উত্তেজিত হয়ে যাই, আমার কোনো কিছুই মানে আমার স্বামীর সাথে আমার বেশি রাগারাগি ঝগড়াঝাটি হয়। একটু বলবেন আপনার বেবি হওয়ার কতদিন পরের ঘটনা বেশি আপনার রাগ হতো? 4 মাস পর থেকে। আপনি কিছু বলতে চান কি? হ্যাঁ, আপনার এই রাগের সমস্যাটা কি আগেও ছিল? আমার আর যখন আমি বেশি উত্তেজিত হয়ে যাই তখন মানে এমন হয় যে আমার মনে হয় যে আমি আত্মহত্যা করব, মানে এমন একটাই হয়ে যায়। জি জি। আপনার এই রাগের সমস্যাটা কি বেবি হওয়ার আগেও ছিল? মানে কথা শোনা যাচ্ছে। আমার মনে হয় কেটে গিয়েছে ফোনটা। জি, আপনি যদি একটু বলতেন, একটা পোস্টপার্টাম তো একটা সমস্যা থাকে বাচ্চা হওয়ার পর। একটা তো যদিও বেবি হওয়ার 4 মাস পর উনি বলছে, জি, বাট আসলে এরকম ক্ষেত্রে না রাগ তো একটা সিমটম। জি। এখন উনি যদি স্পেসিফিক্যালি উনি হাজবেন্ডের সাথেই রাগ করে, সেটা একটা জিনিস, সেটা তো স্বাভাবিক, মানুষ তার স্পাউসের সাথে রাগারাগি করতেই পারে। জি, একটা বাচ্চা হওয়ার পরে একটা মেয়ে, মানে আমার একটা বাচ্চা হয়েছে, আমি জানি একটা মেয়ে যেরকম
মেন্টাল ডিস্টারবেন্স, ফিজিক্যাল ডিস্টারবেন্স, নিজের শারীরিক যে পরিবর্তনের একটা সে দেখতে পায়, তার মধ্যে তার ঘরের কাজ, বাইরের কাজ, বাচ্চার কাজ করতে হয়, সে স্বাভাবিকভাবেই হাজবেন্ডের উপর উত্তেজিত হবে। হাজবেন্ড যদি সেরকম ভাবে সাপোর্টিভ না হয় সেক্ষেত্রে কি বলবেন? সাপোর্টিভ হলেও হাজবেন্ড সেই রাগ ঝাড়ারি পাত্র হবে, এটাই খুব স্বাভাবিক। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাকে সে যে একজন পিডিয়াট্রিশিয়ান বলেছে যে মেয়েদের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের দুইটা জায়গা থাকে লাইফে, একটা হচ্ছে বিয়ের পর, একটা হচ্ছে বাচ্চা হওয়ার পর। এই সময়টা সবচেয়ে তারা ইমোশনালি ভালনারেবল থাকে, খুবই স্বাভাবিক, অ্যাডজাস্ট করতে হওয়া, অ্যাডজাস্টমেন্ট অনেক কিছু থাকে। বেবি হওয়ার পর আমি যেটা খেয়াল করেছি আমার ওয়াইফের ক্ষেত্রেও, কোনো স্লিপ সাইকেল তো থাকে না। একটা বাচ্চা এরকম বয়সে সারা রাত জেগে থাকে, হ্যাঁ ডেফিনেটলি মাঝে মাঝে জেগে থাকে। এরকম ক্ষেত্রে যার যেই মাটা ঠিক মতো স্লিপ হচ্ছে না, তার এই যে বাচ্চার সাথে তার রুটিন অ্যাডজাস্টমেন্ট বা পারিবারিক সাপোর্ট পাচ্ছে না, হ্যাঁ পারিবারিক সাপোর্ট পাচ্ছে কিনা, আসলে হাজবেন্ডটা কতটা হেল্পফুল, বা হাজবেন্ড আসলেও হেল্পফুল কিনা, বা আসলে তার লিভিং সিচুয়েশনটা কি, সেগুলো তো আসলে এই জায়গায় আসবেই, ম্যাটার করবে। তো সেই ক্ষেত্রে আপনি যিনি খুলনা থেকে যিনি ফোন দিয়েছেন তাকে আপনি কি সাজেস্ট করবেন? এরকম ক্ষেত্রে ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে উনি একজন সাইকিয়াট্রিস্টের কাছেও যেতে পারে, যে না আমার এই সমস্যা হচ্ছে, আমি কি করতে পারি, অথবা উনি কাউন্সেলিংও সিক করতে পারে, যে না আমি কারোর সঙ্গে কথা বলার পাচ্ছি না, বা কথা বলার সুযোগ পাচ্ছি না, বা আমি আমার প্রবলেমগুলো শেয়ার করতে পারছি না, আই ওয়ান্ট সামওয়ান টু শেয়ার নন জাজমেন্টালি, রাইট? আমি কাউন্সেলিংয়ের কাছে সেই জন্যই যাই যাতে আমাকে জাজ না করে বা আমার প্রবলেমগুলো ঠিক মতো শোনে। তো হ্যাঁ, আমি বলবো যে উনার আসলে এরকম ক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে পারেনি উনি, ডেফিনেটলি। হ্যাঁ, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা রয়েছে, এবং রাগ ঘটিত কোন কোন মানসিক সমস্যার মধ্যে বেশি দেখা যায় যে এই সমস্যাগুলোর মধ্যে রাগ বেশি আছে? রাগ বেশিরভাগ সময় বা ইরিটেবিলিটি, রাগের তো মাত্রা আছে। স্যার আমরা যখন বলি যে না একটু খিটখিটা স্বভাবের, তখন দেখা যায় যে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা ওসিডিতে এরকম ইরিটেবিলিটি থাকে, রাগের সমস্যা থাকে, অনেক সময় মাত্রাতিরিক্তই থাকে। কিন্তু রাগ অন্যান্য জায়গায়ও বেশি পাওয়া যায়। আমরা সাধারণত অ্যাগ্রেসিভ যে পেশেন্টগুলো পাই, বা যারা অতিরিক্ত রাগ করে, দেখা যাচ্ছে ভাঙচুর করে বা একটু ভায়োলেন্ট হয়ে যায়, সাধারণত বাইপোলার ডিসঅর্ডার যেটা আমরা যেটাকে বলি ম্যানিক ফেজ, সেখানে দেখা যায় যে পেশেন্টের মেইন একটা কমপ্লেইন থাকে যে না পেশেন্ট অনেক বেশি কথা বলছে, বাইরে বাইরে বের হয়ে যাচ্ছে, সবার সাথে রাগারাগি করছে। একটু যদি সবাই আমাদের দর্শকদের জন্য একটু বলতেন যে বায়োপোলার, হোয়াট ইজ বায়োপোলার মুড ডিসঅর্ডার, বায়োপোলার মুড ডিসঅর্ডার? বাইপোলার মুড ডিসঅর্ডার হচ্ছে বাইপোল এই জন্যই বলে যে এটা দুইটা পোল থাকে। অ্যাবসলিউটলি, এটা দুইটা পোল। একটা পোল হচ্ছে যে যেখানে একটা পেশেন্ট দেখা যাবে যে এক সময় সে খুবই ইউফোরিক, সে যেই টাকা পাচ্ছে সেটাই খরচ করে দিচ্ছে, বিলায় দিচ্ছে, জমি থাকলে সেটাও বিক্রি করে ফেলছে, খুবই এক্সট্রাভেগেন্ট জামা কাপড় পরছে, সে ফিল করছে যে তার ঘুমের প্রয়োজন নাই, সারাক্ষণ সে ভেরি হাইপার অ্যাক্টিভ। তো এরকম ফেজটাকে আমরা বলি এটা বাইপোলার একটা পোল, যেটা ম্যানিক পোল। এরপর দেখা যাচ্ছে কিছুদিন পর একটা সময় পার হয়ে গেলে, এটা সাধারণত একটা পিরিয়ড থাকে, সো দেখা যায় যে ইভেন উইদাউট ট্রিটমেন্ট 6 months, আফটার 6 months অর আফটার আ পিরিয়ড দেখা যাচ্ছে যে পেশেন্টটা হঠাৎ করে আবার একদম চুপচাপ হয়ে গেছে। সো কারোর সাথে মিশছে না, কারোর সঙ্গে কথা বলছে না, খাওয়া দাওয়া করছে না, হয়তো বা অনেক বেশি সে বিছানায় পড়ে আছে। সো এটা হচ্ছে তার বাইপোলার ডিসঅর্ডারের ডিপ্রেসিভ পোলটা। সো এই জন্য বাইপোলার বলা হয়, বিকজ এই ডিসঅর্ডারে দুইটা পোল থাকে এবং দুইটা পোল দুই রকমের। জি, আমি আপনার কাছে অ্যাকচুয়ালি একটা ফোন আছে, তারপর আমরা আসবো যে বায়োপোলার মুড ডিসঅর্ডার আদৌ ঠিক হয় কিনা এবং আজীবন থাকে কিনা, এটা আমি আপনার কাছে ফিরে আসবো। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমার একটি নাতি, বুঝলেন, 7 বছর বয়স। জি। সে অতিরিক্ত উর্দু মিজাজি থাকে, বুঝলেন, সবসময় লেখাপড়ার দিকে কোনো লক্ষ্য নেই। জি। লেখাপড়ার দিকে যতই রাগ করি না কেন, ওর কোনো কান্দে না, মানে ওর দুষ্টামিটাই বেশি করে। 24 ঘন্টা সারাক্ষণ, রাত দিন 24 ঘন্টা। খালি একটু ঘুম যাবার টাইমে একটু ঘুম যায়, আর না হলে খালি দুষ্টি করে। এটার কি সলিউশন আছে একটু জানাতে পারেন? জি, আমাদের সাথে আছে। আচ্ছা, আপনার নাতি না? জি, ওনার নাতি। হ্যাঁ। এটা কবে থেকে দেখছেন সেরকম অস্থিরতা, বা যে আপনি বলছেন যে না কোনো থামাথামি নাই, সবসময় চঞ্চল, এটা কতদিন ধরে দেখছেন?
এইটা আপনি ধরেন না যে বছরখানিক ধরে। আচ্ছা, এমনি সে আপনাদের কথা শুনে, মানে বাচ্চা আপনার কথা শুনে? হ্যাঁ, কথাটা শুনে, মানে আপনার ওই সে উর্গমিলে কথা বলে, মানে অতিরিক্ত রাগ হয়ে যায়। কি করব না করব, মানে একটু রাগ করলে বুঝলেন, তাকে চক্ষু মুখ করতে উল্টে ফেলায় আমাকে মারবার জন্য। এটা কি সে সবসময় করে? বাসার মানুষ ছাড়াও বাসার বাইরের মানুষের সাথেও করে? না, বাইরের মানুষের সাথে করে না। আচ্ছা, হ্যাঁ, সবসময় করে। আচ্ছা, সবসময়। হ্যাঁ, বাইরের মানুষের সাথে কোনো এরকমই হ্যাবিট নেই। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় যে অবশ্যই ওর যেহেতু বয়স কম, ওকে আমরা যতটুক পারি আমরা সাহায্য করব। এবং এখন কিন্তু আমি বুঝতে পারছি ও রাগ করে বা ওর রাগের জন্য অনেক সমস্যা হচ্ছে, ও পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। কিন্তু এখন কিন্তু দেখা যায় যদি অ্যাসেসমেন্ট করা হয় বা যদি পেশেন্টটাকে দেখা হয়, তাহলে কিন্তু অবশ্যই বোঝা যাবে যে তার অন্য কোনো সমস্যা আছে কিনা। সেটা ADHD হতে পারে, সেটা কোনো বিহেভিয়ারাল ইস্যুজ হতে পারে। দেখা যাচ্ছে এখানে কিন্তু ফোন দিয়েছে নানা ফোন দিয়েছে। সো দেখা যাচ্ছে যে তার প্যারেন্টসের সাথে তার রিলেশনশিপ কেমন, তার প্যারেন্টিং স্টাইলটা কেমন, এগুলোও অ্যাসেস করা যেতে পারে। সো ডেফিনেটলি আমি বলবো যে এরকম বাচ্চাদের কিন্তু আমরা অবশ্যই চিকিৎসা দিতে পারি এবং অ্যাসেস করতে পারি যে ওই রাগের কারণটা কি, ঠিক না? আমার মনে হয় যে আপনি নিকটস্থ কোনো বা আশেপাশের কোনো মেডিকেল কলেজ অথবা কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনার নাতিকে নিয়ে। জি, এবং সেক্ষেত্রে আমি একটু বলে দিতে চাই, সাইকিয়াট্রিস্ট তো বটেই, বাট পিডিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট সব জায়গায় যেই দেখবেন কি একটা বাচ্চাদের জন্য একটা আলাদা সাইকিয়াট্রিস্ট থাকে, তারা হয়তো আরও দ্রুত ধরতে পারবে। এবং সেক্ষেত্রে কম বয়সে কম সময় যদি আপনি নিয়ে যান, সেক্ষেত্রে তারা বেটার আউটকাম, ডেফিনেটলি বেটার আউটকাম দেখা যাচ্ছে যে ওর এই রাগটা এখন ম্যানেজেবল, এখন হয়তো বা ম্যানেজ করা যাচ্ছে। কিন্তু বয়সের সাথে সাথে ওর যখন রাগটা আরো বেশি হবে, ডিমান্ডিং বিহেভিয়ার, হয়তো বা সে কিছু জন্য ডিমান্ড করছে যার জন্য রাগটা বেশি, হয়তো বা এখন বাসার মানুষজন ম্যানেজ করতে পারলেও একটা সময় গিয়ে পারবে না। সো ইন্টারভেনশন, আর্লি ইন্টারভেনশন ইজ মানে গিভস আ বেটার প্রগনোসিস ডেফিনেটলি। সো আপনি আপনার নাতিকে নিয়ে অবশ্যই একজন পিডিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট আপনার নিকটস্থ কোনো, এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু সাইকিয়াট্রিস্ট আপনি পাবেন। আপনি যদি আপনার সরকারি হাসপাতালেও যান, একটা মনোরোগ বিশেষজ্ঞ একটা বিভাগই থাকে, সেই মনোরোগ বিশেষজ্ঞ বিভাগে যে আপনি বলবেন বাচ্চার জন্য বলবেন, তাহলে আপনি হয়তো সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে অনেক অনেক আপনাকে ফোনের জন্য। আমাদের আরেকটা ফোন আছে, একটা ফোন দিয়ে নিচ্ছি। যে দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুনতে পাচ্ছেন দর্শক? হ্যালো, আসসালাম। জি, শুনতে পাচ্ছেন? কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আমি পটুয়াখালী থেকে বলছি। আমার নাম জসিম মির্জা। আমার এই 3 বছর ধরে একটু সমস্যা ছিল। জি, জসিম মির্জা সাহেব, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু মিউট করে দিন, নাহলে আপনার কথা আমরা ঠিক করে শুনতে পাচ্ছি না। টেলিভিশনের ভলিউম মিউট করে ফোনে আমাদের সাথে কথা বলুন। জি, বলুন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিতে হবে, একেবারে কমিয়ে দিয়ে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে কথা বলুন। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি ধরনের সমস্যা ফেস করছেন? আমি পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। আমার নাম জসিম মির্জা। জি, আমার 3 বছর ধরে আমার ওই অসুস্থ ভাব করছিলাম, অনেক ডক্টর দেখাইছি। দেখানোর পরে আমারে ঔষধ দিছে ভেরাকল 40। আপনি কি ধরনের অসুস্থতা বোধ করছেন এটা একটু আমাদের সাথে সাইকিয়াট্রিস্ট রয়েছেন, তাকে যদি একটু বলতেন। সময় সময় আমি অস্থিরিত ভাব হয়ে যাই। অস্থির হয়ে যেতেন সময় সময়? বাইরে যায় সময়। ডক্টর আমাকে ঔষধ দিছে ওই আপনার। আপনি কি ডক্টরের কাছে গিয়েছেন একটু বলবেন? কিসের ডক্টরের কাছে গিয়েছেন? মেডিসিনের ডক্টর না সাইকিয়াট্রিস্ট? বক্ষব্যাধি। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমার মনে হয় কি জসিম রেজা সাহেব, আপনার যে সমস্যাটা এটা মানসিক সমস্যা না। আমরা যে আজকে যে আলোচনাটা করছি এটা হচ্ছে মানসিক সমস্যা নিয়ে করছি, যাদের সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার লাগবে তাদের জন্য। যে আপনি একটু, আমার মনে হয় আপনি যদি আপনার যে বর্তমান ডাক্তার রয়েছে তার সাথে কথা বলেন, তাহলে সেখান থেকে আপনি বেটার রেজাল্ট পাবেন।
আমি বলছি যে ওই ঔষধটা কি আমার কন্টিনিউটি চলবে, এই জন্য আমি মায়ের কাছে আমি ফোন দিয়েছিলাম। না, ওই ওষুধটা আপনার কন্টিনিউটি চলবে কিনা এটা অ্যাকচুয়ালি আপনার ডাক্তারের সাথে আপনার কথা বলতে হবে। আপনার যে ডাক্তার আছে সে তো দেখে আপনাকে বলবে, বিভিন্ন রিপোর্ট দেখে এক্সরে করে হয়তো বলতে পারবে। বাট আমাদের আজকের এই প্রোগ্রাম একেবারেই মানসিক সমস্যা নিয়ে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আপনার ফোনের জন্য। ইনফ্যাক্ট আমি জানি আমাদের অনেক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে ফোন আসে এবং অনেকে অ্যাকচুয়ালি বোঝে না যে এটা অ্যাকচুয়ালি মানসিক রোগ, মানসিক সমস্যা নিয়েই কোনো প্রোগ্রাম নাকি ওভারঅল একটা প্রোগ্রাম। ওনার ফোন দেওয়ার একটা কারণ আছে, এটা হচ্ছে যে আসলে আমরা আমাদের একটা বেসিক লার্নিং থাকতে হয় যে আসলে স্বাস্থ্য নিয়ে অথবা চিকিৎসা নিয়ে যে আমি আসলে কার কাছে যাব। বায়োপোলার মুড ডিসঅর্ডার হলে এটি কি আজীবন থেকে যায়? আজীবনই কি ওষুধ খেতে হবে? কি অ্যাকচুয়ালি হয়? সো বাইপোলার মুড ডিসঅর্ডার তখনই আসলে আমরা দেখা যায় যে পেশেন্ট আমাদের কাছে আসে আইদার ডিপ্রেসিভ ফেজে, খুব সিভিয়ার পার্টে, অথবা ম্যানিক ফেজে আসে ডক্টরদের কাছে। অনেক সময় কিন্তু ভর্তি লাগে এবং পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি বলেন যে না এটা ট্রিটমেন্ট সবসময় চালা যেতে হবে কিনা বা এরকম কিছু না, বা এই জিনিসটা এরকম না। দেখা যায় যে যদি পেশেন্ট ঠিক মতো ওষুধ খায়, তার যদি রেড ফ্ল্যাগ সাইন বলি আমরা রিল্যাপস মানে আবার ফিরে কিন্তু আবার আসতেই পারে। সে যদি ম্যানিক স্টেটে থাকে, তাকে ওষুধ দেওয়ার পর সে যদি একটু ভালো ফিল করে, সে যদি আবার একটু সেটেল হয়, তারপর মানে ইনিশিয়াল ট্রিটমেন্টের পর আমরা মেইনটেনেন্স ট্রিটমেন্টে চলে যাই। এই মেইনটেনেন্স ট্রিটমেন্ট পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে আমরা কতদিন কন্টিনিউ করব, কিন্তু আমরা সবসময় এরকম ক্ষেত্রে ট্রায়াল ডিসকন্টিনিউশনে চলে যাই। যে দেখা যায় যে 1-2টা ওষুধ থাকে যেটা মেইনটেনেন্স, সাধারণত আমরা মুড স্টেবিলাইজার বলি, সেটা সাধারণত লিথিয়াম হতে পারে, সোডিয়াম ভ্যালপ্রাইট হতে পারে, কিন্তু এরকম ওষুধ তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাইমে আমরা দিয়ে দিই এবং তাকে এটাও বলে দিই যে না এরকম এই ম্যানিক স্টেটটা বা এরকম মুড ইনস্টেবিলিটি বা যেখানে মনে হচ্ছে যে না ম্যানিক স্টেট অথবা ডিপ্রেসিভ স্টেটে যাবে, এরকম আবার আসতে পারে, তো সেটার ব্যাপারে খেয়াল রাখতে হবে। সো দেয়ার কিছু রেড ফ্ল্যাগ সাইন আছে, যেমন যদি কোনো সময় বেশি মানসিক চাপে বেশি থাকে, অথবা দেখা যায় ঘুম কম হয়, অথবা দেখা যায় কোনো সাবস্টেন্স ইউজ করে, তখন কিন্তু এই স্টেটটা আবার ফিরে আসতে পারে। কিন্তু একটা মানুষের জীবনে ম্যানিক স্টেট যদি আসে তাহলে তার আবার আসতে পারে, এটা খুব এটা আমরা আপনি বলতে চাচ্ছেন এটা একটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে, বাট কিছু পেশেন্টের ক্ষেত্রে হয়তো বা আজীবন ওষুধ খাওয়া যদি ফিরে আসে ওষুধ তো খেতেই হবে, আর নাও আসতে পারে। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস আমি জানতে চাই, সেই ক্ষেত্রে বাইপোলার মুড ডিসঅর্ডারের ক্ষেত্রে কাউন্সেলিং কি খুবই নেসেসারি মেডিকেশনের সাথে সাথে? সো সাধারণত কাউন্সেলিং এর ব্যাপারটা এই ক্ষেত্রে কাউন্সেলিং হবে যে পেশেন্টের ইনসাইট ওরিয়েন্টেড, যে যাতে রিল্যাপস ঠেকাতে পারে, যাতে আবার সে তার এই উপসর্গগুলো ঠেকাতে পারে বা সিমটমসগুলো ঠেকাতে পারে, বা সে যাতে তার মেন্টাল যদি এমন হয় যে তার ট্রিগার ফ্যাক্টর থাকে স্ট্রেস, তাহলে যাতে তার বেটার স্ট্রেস অ্যাডজাস্টমেন্টের জন্য কাউন্সেলিং করতে পারে, ঠিক আছে। কিন্তু সো এই সাধারণত সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, এগুলা সাইকোটিক ডিসঅর্ডার, এখানে আসলে মেডিকেল ট্রিটমেন্টই বেশি আমরা এমফাসিস দিই। কিন্তু কাউন্সেলিং আমরা যদি পেশেন্ট যখন ভালো হয়ে যায় তখন আমরা বলি যে না এগুলো যদি তোমার ট্রিগার ফ্যাক্টর থাকে তাহলে এগুলোর জন্যই যেহেতু তোমার রিল্যাপস হচ্ছে, সো এগুলোর সাথে আর একটু স্ট্রেস অ্যাডজাস্টমেন্ট অথবা বেটার হেলদিয়ার ডায়েট অর ডেইলি রুটিন, সেটার জন্য সেটা যেন মেইনটেইন করে। ওয়েল, ধন্যবাদ আপনাকে ডক্টর মোহাম্মদ জুলদি আদম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। ইনফ্যাক্ট দর্শক, আমরা আজকে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলেছি, রাগ নিয়ে কথা বলেছি, বাইপোলার মুড ডিসঅর্ডার নিয়ে কথা বলেছি, এবং একটা ছোট করে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই দর্শক, রাগ যখন খুব বেশি হবে তখন রাগ নিয়ন্ত্রণ করার জন্য আপনি ইমিডিয়েট রিয়াকশন দেবেন না। অবশ্যই সেক্ষেত্রে আপনি যদি জোরে জোরে আপনি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে একটা টেম্পোরারি একটা কাজে দেয়। এবং তার সাথে সাথে এরকম ছোট ছোট কিছু কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজ করলে, এবং আপনি এই এক্সারসাইজ করতে করতে আপনি মাথায় রাখবেন যে আমার রাগ এখন হলে আমি এখন এটার রিয়াকশনটা দেবো না, আমি দেবো 1 মিনিট পরে, 2 মিনিট পরে, 3 মিনিট পরে, এই সময়টা আপনি নিয়ে নেবেন। তাহলে দেখবেন কি রাগের মাত্রাটা আস্তে আস্তে হয়তো বা কমতে পারে। আমি নিজের সাথে ট্রাই করেছি, অনেকখানি কাজ হয়েছে। ওয়েল, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 8টায় আমাদের মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ঘরমুন জানালাতে। ভালো থাকবেন।